সুপ্রিম কোর্ট আজকে ইন্টারভিন করে সুপ্রিম কোর্ট দেখছে যে একটা অদ্ভুত রকমের আইন রাজ্য সরকার বলার চেষ্টা করছে, বা রাজ্য সরকারের যারা আমলা আছেন, কিছু আইপিএস এন্ড আইএএস, হ্যাঁ, এরা মনে করে যে এরা বোধহয় আপনার ওই আইএএস আইপিএস মানে হচ্ছে এরা মানে ঈশ্বরের ঠিক পরেই এরা আর কি। এদের একটা অদ্ভুত চিন্তাধারা। এরা সংবিধানের থেকেও নিজেদেরকে ঊর্ধ্বে মনে করেন। এরা যে চাকরি করছে, হুম মাইনেভোগী, হুম, সেটা এনারা ভুলে যান। তো একটি তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সেখানে সরকারি শক্তি নিয়ে ঢুকে যাওয়া, গিয়ে সেই তদন্তকে তদন্তে ব্যাঘাত ঘটানো, এবং সেই তদন্ত প্রক্রিয়া চলাকালীন তদন্তের কিছু ভ্যালুয়েবল ফাইল সেইগুলোকে নিয়ে চলে আসা। এটা তো মানে ডাইরেক্টলি একদম আপনার তদন্তে ইন্টারফারেন্স এর মধ্যে আসছে। একজন মুখ্যমন্ত্রী, তিনি যদি বলেন যে আমি মুখ্যমন্ত্রীর ক্যাপাসিটিতেও নই, আমি আমার রাজনৈতিক ক্যাপাসিটিতে দলের নেত্রী হিসেবে যাচ্ছি, হুম। মুখ্যমন্ত্রী হিসেবে গেলেও যতটা অন্যায়, রাজনৈতিক ক্যাপাসিটিতে গেলেও ততটা অন্যায়। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। রাজ্য রাজনীতি, সময়, সমাজ প্রতিনিয়ত যেভাবে বদলাচ্ছে, সেই বদলের সঙ্গে খাপ খাইয়ে আমাদের সামনে উত্থাপিত হচ্ছে নতুন ছবি। কিন্তু সে ছবি যদি এরকম হয় যে ইডি তদন্তের মাঝে রাজ্যের প্রশাসনিক প্রধান, যিনি রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি ঢুকে গেলেন, একটি ফাইল নিয়ে বেরিয়ে চলে এলেন, আইন হাতে তুলে নিলেন বলে বলছেন বিশ্লেষকরা। সুপ্রিম কোর্টে আজ ইডি পরিষ্কার বলেছেন এই ধরনের আচরণ মুখ্যমন্ত্রী করতে পারেন না, উল্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা ছিলেন সেই পুলিশদের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হোক। কোন পথে যাচ্ছে বিচার ব্যবস্থার সঙ্গে কানেক্টেড ইডি সিবিআই তদন্ত, মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন তা নিয়ে কি ভাবছেন? আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। দাদা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যেরকম দৃশ্য আমরা দেখলাম, আপনি কতটা শকড? আপনি নিজেও ইডি সিবিআই হয়ে বিভিন্ন মামলায় অ্যাপিয়ার করেছেন বিভিন্ন ক্ষেত্রে। আপনি চমকে গেছিলেন টিভির পর্দায় এই যে দৃশ্য দেখে? না, একদম চমকাইনি, চমকাবো কেন? এটা তো হচ্ছে, এটা পশ্চিমবাংলায়, এটা তো নতুন কিছু নয়, এটা শুধু পশ্চিমবঙ্গেই হয়, অন্য কোথাও হয় না। উম দেখুন, আজকের দিনে এখন বলা যেতে পারে যে এই তদন্তটি কোর্ট মনিটর হলো, হুম, কেননা মাননীয় সুপ্রিম কোর্ট এখন জিনিসটি শুনছেন। আজকে আদেশ পাস করেছেন, আদেশ পাস করে অ্যাফিডেভিট কল ফর করেছেন। এবার আপনার আমরা তো আগে দেখেছি, যখন শিক্ষা দুর্নীতি নিয়ে কলকাতা উচ্চ আদালতের নির্দেশে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন চলছিল, ইডি আর সিবিআই যখন তদন্ত করছিল, তখনও তো ইডি সিবিআই এর তদন্তকে প্রভাবিত করার জন্য রাজ্য সরকারের সমস্ত রকমের সরকারি মেশিনারিকে তারা কাজে লাগিয়েছিল। ভুয়ো এফআইআর তারা করেছিল সিবিআই ইডির অফিসারদের এগেনস্টে। তো যেটিকে তো তারপরে সেই সময় আমি যখন কেন্দ্রীয় সরকারের কাজ করতাম আর হুম, কি, আহ, আপনার মাননীয় জাস্টিস অমৃতা সিনহার কাছে মুভ করে তখন অর্ডার করানো হয়েছিল অন্তর্বর্তী আদেশ, যে কোনোভাবে ইডি বা সিবিআই এর অফিসারদেরকে স্পর্শ করতে পারবে না কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, কেননা এভাবে তো ওরা বিভিন্নভাবে করে আসে। ইনফ্যাক্ট কয়লা দুর্নীতি নিয়ে সেই সময়তে সিবিআই তদন্ত করছিল যখন, হুম। তো যিনি মেন ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন, আমি নাম বলবো না, তিনি এখনো আছেন, তিনি একজনকে ডেকেছিলেন সাউথ 24 পরগনাস থেকে। হুম, এবার সে নিজাম প্যালেসে গিয়ে তখন তার ইন্টারোগেশন হয়। তার ইন্টারোগেশনে সে বহু তথ্য ফাঁস করে দেয়। তার থেকে বাঁচার জন্যে হুম। সে তারপরে বিষ্ণুপুর থানাতে ফিরে গিয়ে, মানে ওই আমতলার ওখানে, দক্ষিণ চব্বিশ পরগনায় যে বিষ্ণুপুর, সে একটা এফআইআর করে দেয় হচ্ছে ইডির এই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে। তো তখনও আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আমরা ওই এফআইআর এ স্টে করিয়ে, যাতে কোনো রকমের কোয়ার্সিভ অ্যাকশন না নিতে পারে, সেটা করিয়েছি। তো দেখুন, শাসকের আইন বা দুর্নীতি, তাকে কারেক্ট করার জন্য, আইনের শাসন জারি করার জন্য বারবার সাংবিধানিক কোর্ট স্টেপ ইন করছে। বা সাংবিধানিক কোর্ট বলতে কলকাতা উচ্চ ন্যায়ালয় আর সুপ্রিম কোর্ট। তো আজকে সুপ্রিম কোর্ট করেছেন, সুপ্রিম কোর্ট আজকে ইন্টারভিন করে সুপ্রিম কোর্ট দেখছে যে একটা অদ্ভুত রকমের আইন রাজ্য সরকার বলার চেষ্টা করছে, বা রাজ্য সরকারের যারা আমলা আছেন, কিছু আইপিএস এন্ড আইএএস, হ্যাঁ, এরা মনে করে
যে এরা বোধহয় আপনার ওই আইএএস আইপিএস মানে হচ্ছে এরা মানে ঈশ্বরের ঠিক পরেই এরা আর কি, এদের একটা অদ্ভুত চিন্তাধারা। এরা সংবিধানের থেকেও নিজেদেরকে ঊর্ধ্বে মনে করেন। এরা যে চাকরি করছে, হুম মাইনে ভোগী, হুম। সেটা এনারা ভুলে যান আর কি। তো আহ, আমরা দেখেছি যে এরকম করেছে যে কিভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আহ, তদন্ত করতে গিয়ে রাজ্য পুলিশকে বা কলকাতা পুলিশকে ইনফর্ম করেনি। এটা কি টাইপের আইন, এটা কি টাইপের, কোথায় কোথায় বলা আছে, কোন দিতে বলা আছে, সেটা নিয়ে আবার দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর বিশ্লেষণ হচ্ছে। আসলে মূর্খের রাজ্যে মূর্খের স্বর্গে বাস করলে এই জিনিসটি হয় আর কি। কিন্তু ইডি সিবিআই বিপক্ষে চুরির মামলা, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন এই সারদা স্ক্যাম নিয়ে যখন সিবিআই রেড করেছিল, হুম। করে তো প্রচুর সার্চ এন্ড সিজার করেছিল, প্রচুর প্রপার্টিও সিল করেছিল। হুম। এবার এরকমও হয়েছে যে সারদা যেখানে অফিস ভাড়া নিয়ে আছে সেই অফিসও সিল হয়েছে। এবার সেখানেও বাড়িওয়ালাকে কিন্তু আদালতের দ্বারস্থ হয়ে অর্ডার নিয়ে আদালতের অর্ডার নিয়ে তারপরে সেই মানে সিল ছাড়াতে হয়েছে আর কি, করে তার নিজের পজিশন পেতে হয়েছে। তো একটি তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সেখানে সরকারি শক্তি নিয়ে ঢুকে যাওয়া, গিয়ে সেই তদন্তকে আহ, তদন্তে ব্যাঘাত ঘটানো এবং আহ, সেই তদন্ত প্রক্রিয়া চলাকালীন তদন্তের কিছু ভ্যালুয়েবল ফাইল সেইগুলোকে নিয়ে চলে আসা, এটা তো মানে ডাইরেক্টলি একদম আপনার তদন্তে ইন্টারফারেন্স এর মধ্যে আসছে আইন আর কি কি। বলছে যে ইডিরা চাইলে, ইডি অফিসাররা চাইলে কি বাধা দিতে পারতেন? এক নাম্বার। নাম্বার টু, ফাইলটা তো উপরে রাখা ছিল না যে মুখ্যমন্ত্রী গিয়ে পেয়ে গেলেন, ওই ফাইলটাতেই ওনার ডকুমেন্ট আছে। তো এই বিষয়টাকে একটু ফিসি লাগছে আপনার বাইরে থেকে? দেখুন, এখন আপনার এক কন্টিনজেন্ট সেন্ট্রাল ফোর্স নিয়ে হুম। বা এক কোম্পানি সেন্ট্রাল ফোর্স নিয়ে ইডির অফিসাররা আপনার রেড করছে, সেখানে যদি গোটা রাজ্যের পুলিশ শক্তি হুম। ঢুকে পড়ে, এই লোকগুলো তো মানুষ যারা তদন্ত করছে, তো ওদেরকে যদি ওখান থেকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে ভেতরে মানে হুম। এতে লকআপে করে ঢুকিয়ে দিত আর কি, এরা কি করতো? এদেরকে তো বসে থাকতে হতো যতক্ষণ না কোর্টের থেকে অর্ডার পাওয়া হুম। যাচ্ছে। সো কি করবে মানুষ? মানে হেল্পলেস হলে তখন তো কিছু করার নেই। তাদেরকে ওভার করা হয়েছে পাওয়ার দিয়ে, যার জন্যই আপনি দেখবেন যে ইডির তরফ থেকে যে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, হুম। সেটা বাদ দিয়েও ইডির কিছু অফিসাররাও ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তো এটাই ব্যাপার। মানে আর কি করবে, মানে যেখানে গোটা মানে রাজ্যের সমস্ত পুলিশের শক্তি, যেখানে ডিরেক্টর জেনারেল, তারপরে আপনার ওই হোম সেক্রেটারি বোধহয় হুম। না, হুম। ভদ্রমহিলা, হ্যাঁ হুম। নলিন চক্রবর্তী। হ্যাঁ, ওনারা ওনারা মানে তো শুধু অন্যায় সাহায্য করেননি, ওনারা অন্যায় করেছেন। হুম। তো মানে একজন মুখ্যমন্ত্রী, তিনি যদি বলেন যে আমি মুখ্যমন্ত্রীর ক্যাপাসিটিতেও নই, আমি আমার রাজনৈতিক ক্যাপাসিটিতে দলের নেত্রী হিসেবে যাচ্ছি, হুম। মুখ্যমন্ত্রী হিসেবে গেলেও যতটা অন্যায়, রাজনৈতিক ক্যাপাসিটিতে গেলেও ততটা অন্যায়। তো কোথাও কি আপনার মনে হলো না এটা ক্ষমতার দম্ভ, অহং, যে আমি পারি? ইডি তদন্তের মাঝখানে ঢুকে গিয়ে ফাইল নিয়েছে, বেরিয়ে তো দেখিয়ে তো দিলাম। গোটা ভারত আজকে এ নিয়ে চর্চা করছে। পাশাপাশি এই প্রশ্নটাও দাদা এটা থাকবে আপনার কাছে যে পরবর্তীকালে হাইকোর্টে যে দৃশ্যটা আমরা দেখলাম, আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এলেন, বহু আইনজীবীরা এসে বিক্ষোভ করলেন, এমন আচরণ করলেন যে বিচারপতি এজলাস থেকে উঠে পালিয়ে গেলেন। আহ পালিয়ে গেলেন বলবেন না, আমাদের সাংবিধানিক কোর্টের বিচারপতিদের একটা সম্মান আছে, হুম। পালিয়ে যাওয়ার বলাটা হয়তো ঠিক হুম। হবে না। হুম। উঠে চলে গেলেন। কেননা হয়তো মামলা শোনার মতো অবস্থা ছিল না। হুম। তো সেই জায়গাটাতে আমার যেটা মনে হয় যে আহ, একটা জুডিশিয়াল অর্ডার ছিল যে আমি 14 তারিখে রাখছি মামলাটা। হুম। হুম। তো সেই অর্ডারটাকে অ্যাপিল করে চ্যালেঞ্জ করা উচিত ছিল, সেখানে একটু হয়তো টেকনিক্যাল কিছু ভুল হয়েছে। কেননা অ্যাপিল না করে এরা করেছিল কি, এরা চিঠি দিয়েছিল মাননীয় প্রধান বিচারপতির কাছে কলকাতা হাইকোর্টের, যে ঘর চেঞ্জ করা হোক বা হুম। হুম। ডেটটাকে প্রিপোন করা হোক। কেননা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে সেটা প্রধান বিচারপতি করতে পারেন না। জুডিশিয়াল অর্ডারকে হুম। চ্যালেঞ্জ করতে গেলে সেটাকে জুডিশিয়ালি অ্যাপিল ফাইল করে চ্যালেঞ্জ করতে হবে। ডিভিশন বেঞ্চে মুভ করা উচিত। হ্যাঁ, এটা হয়তো উচিত ছিল সেই দিনকে, ওটা শুক্রবার হয়েছিল, হুম। হুম। উচিত ছিল সেই দিনকেই সন্ধেবেলা দরকার হলে কোর্ট বসিয়ে হুম। অ্যাপিলটা মুভ করা। বাট ঠিক আছে, তারা তো সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টেও গেছে। হুম। আজকে সুপ্রিম কোর্ট সে মামলা শুনেওছেন। গতকাল কলকাতা হাইকোর্টেও আমরা সবাই লাইভ স্ট্রিমিং এ দেখেছি যে কি হুম। হয়েছে। তা মানে একটা জিনিস দেখা গেছে যে যে অভিযোগগুলো করা হচ্ছিল সেই অভিযোগগুলো সত্যি নয়। আদালত সেটা রেকর্ড করেছে যে কোনো রকমের সিজ কিছু করেইনি সেদিনকে। তো এখন তো
আরো অনেক কিছু হয়তো আনফোল্ড করবে। আপনার এখন তো এফিডেভিটস কল ফর করেছে, নোটিশ ইস্যু করতে বলা হয়েছে সবার উপরে। আইএএস আইপিএস অফিসার গুলো খুব ঝামেলায় পড়বে, কেননা ওদের না, ওরা একটা পলিটিক্যাল নিউট্রালিটি ওদেরকে মেনটেন করতে হয় এআইএস রুলস অনুযায়ী। এআইএস রুলস মানে হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস রুলস, যেটা আইপিএস আর আইএএস এর ক্ষেত্রে প্রযোজ্য। তো সেখানে এই পলিটিক্যাল নিউট্রালিটি মেনটেন না করে তারা পক্ষপাতিত্ব শুধু করেননি, তারা অন্যায় করেছেন এবং অন্যায় সাহায্য করেছেন আর কি। এর জন্য এদেরকে, এরা বিপদে পড়ে যাবে এরা। দাদা আমি বলছি যে হাইকোর্টের একটা শুনানি ভেস্তে দেওয়া যায়, এটাও তো আমরা নতুন দেখছি। ঠিক যেরকম ভাবে ইডি তদন্তকে এইরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে বাধা দেওয়া যায়, এটাও দেখলাম। আহ, আপনি কিভাবে দেখেন এটা? আগে চেষ্টা হয়েছে, আগে অনেকবার করেছিল। একবার তো জাস্টিস, মাননীয় জাস্টিস রাজশেখর মান্তা, তারপরে মাননীয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাদের কোর্টেও এরকম ভাবে বেঁচতে দেওয়ার চেষ্টা হয়েছিল। আমি তো দু তিনবার সেই সময় সামনে থেকে সেই সমস্ত প্রয়াস, না না, মামলা লড়া শুধু নয়, সে কোর্টের অবরোধ ফবরোধ তো আমি নিজে সামনে থেকে দাঁড়িয়ে অবরোধ ভেঙে দিয়েছিলাম আর কি। আমাদের আইনজীবীদের পলিটিক্যাল কোনো অ্যাফিলিয়েশন থাকে না। যখন গায়ে গাউন পরি আমরা সবাই আইনজীবী, আমরা সবাই এক। তো সেখানে পলিটিক্যালি ডিভাইড করার কোনো চেষ্টা হলে আইনজীবী হিসেবে আদালতের প্রতি এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, যাতে সেই সমস্ত প্রয়াসকে প্রতিহত করা হয়। তো সেদিকে রাজ্য পুলিশেরও একটা ফেলিয়ার আছে। রাজ্য পুলিশের উচিত ছিল আরো ভালো করে কন্ট্রোল করা, যাতে বাইরে মানে প্রচুর লোকজন ওরকম ভাবে না ঢুকে যেতে পারে। আর হ্যাঁ, সেদিনকে হয়তো যদি লাইভ স্ট্রিমিং থাকতো তাহলে হয়তো এই আনফরচুনেট ইনসিডেন্টটাকে অ্যাভয়েড করা যেত। হ্যাঁ, তো এটা তো পুলিশেরও একটা ফেলিয়ার বলা যায়, কারণ পুলিশের তার মানে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে। এত লোক এরম ভাবে আদালত কক্ষকে যদি এরম ভাবে মানে করে দেয় আর কি, আপনার আহ, ভিড় করে চিৎকার চেঁচামেচি এই সমস্ত হয় আর কি, তাহলে সেটা তো পুলিশের তরফ থেকে ইন্টেলিজেন্স ফেলিয়ার বলতেই হবে। কারণ হাইকোর্ট হাই সিকিউরিটি জোন, যদিও আমরা দেখি যে আমাদের কোনো সিকিউরিটি নেই হাইকোর্টে, সেটাও পুলিশ অত্যন্ত ক্যাভেলিয়ার অ্যাটিটিউডে করে। কিন্তু আপনি যদি নবান্নে যান বা কালীঘাট দিয়ে পাস করেন, আপনি দেখতে পাবেন সিকিউরিটি কাকে বলে আর কি। হ্যাঁ, হাইকোর্ট নামকাওয়াস্তে একটি হাই সিকিউরিটি জোন, কিচ্ছু নেই এখানে, মানে সিকিউরিটি ব্রিচ হওয়াটা কোনো ব্যাপারই নয়। দাদা আপনার কি মনে হয় যে বহু প্রশ্নের উত্তর সাধারণ মানুষ জানতে চায়, যেগুলো তারা জানতে পারেনি? যেমন ধরো রাজশেখর মান্থার যে পোস্টার কাণ্ড, বাড়ির বাইরে পোস্টার, কারা লাগালো, তদন্ত কি হলো, এখন কেউ জানে না। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন ছিলেন, তখন অমৃতা সিনহাকে কেউ মামলা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন বা অনুরোধ করেছিলেন, তারপর কি হলো কেউ জানে না। কয়লা, বালি, খাদ্য, শিক্ষা, বিভিন্ন দুর্নীতিতে দিনের পর দিন কেন্দ্রীয় সংস্থাগুলো কাজ করছেন, কিন্তু আমার বক্তব্য যে সাধারণ মানুষের মনে অসংখ্য প্রশ্ন, উত্তর নেই। আপনাকে মনে হয় পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্লথ গতিতে চলে? আলটিমেটলি বিচার ব্যবস্থা কিংবা এই যে প্রসেস, সেটার উপরও আজকে আঙুলটা উঠবে এবং ওঠাটা উচিত? না দেখুন, এটা বলাটা হয়তো খুব একটা ঠিক হবে না, কারণ বিচার যদি করতেও চান, সেই বিচারকে প্রতিহত করার জন্য বেআইনি ভাবে নয়, আইনি ভাবেও বহু উপায় আছে আর কি। মানে অনেক রকমের, অনেককে দিয়ে অ্যাপ্লিকেশন ফাইল করানো, হ্যাঁ, কোনো অর্ডারকে চ্যালেঞ্জ করে অ্যাপিলে চলে যাওয়া, হ্যাঁ, তো এটা তো আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে। তো সেখানে বিচারের, দেখুন একটা বিচারের তো সময় লাগবেই। ধরুন শিক্ষা দুর্নীতির ক্ষেত্রেই যদি আমরা বলি যে এই যে এতগুলো লোকের চাকরি চলে যাচ্ছে, সেটাকে যদি হুট করে কেউ বিচার করে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড যেরকম বলে, তেমনি জাস্টিস হারিড ইজ জাস্টিস বেরিড। তো সেটাও হয় আর কি। তো এই সবকিছুর মধ্যে তো একটা ব্যালেন্স স্ট্রাইক করতে হবে। কিন্তু এটা তো প্রশ্ন উঠবেই দাদা, যে কালীঘাটের কাকর কণ্ঠস্বরের রিপোর্ট কোথায় গেল? কেন ওই পুরো প্রসেস নিয়ে আর কোনো আলোচনা নেই? মানে আমি বলতে চাইছি, আপনি কি বাইরে থেকে যেটা দেখছেন, আপনি কি স্যাটিসফাইড? ভাই, যতদিন ছিলাম প্রাণ দিয়ে লড়েছি, জান দিয়ে লড়েছি। আমার কাজ ছিল হচ্ছে করাপশন যাতে দূর হয়, সত্যি যাতে সামনে আসে, সত্যের জন্য লড়া। আমার যেটুকু দায়িত্ব ছিল আমি সেই দায়িত্ব জান প্রাণ দিয়ে সামলেছি। আমি এখন প্রাইভেট প্র্যাকটিশনার। আমি তখন সরকারের উকিল ছিলাম, এখন আমি মানুষের লয়ার। আমি মানুষের জন্য কথা বলতে বেশি ভালোবাসবো। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য এর বাইরে করবো না, কেননা তখন ধরুন ফাইল দেখেছিলাম, অনেক কিছু দেখেছিলাম ফাইলের মধ্যে, অনেক কিছু হওয়া উচিত আরো বলে মনে করেছিলাম।
বাট এখন তদন্ত কি জায়গায় আছে, কি প্রক্রিয়া নিয়েছে, আমি তো সেটা বলতে পারবো না। আমার সাথে আজকে কোনো সরকারেরই কোনো সম্পর্ক নেই। আমি অসহায় মানুষ, অসুবিধায় পড়লে তাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করি যতটা সম্ভব আমার সীমিত ক্ষমতার মধ্যে। বিপ্লবদা উত্তর দিলেন না, কিন্তু না বলা উত্তরে অনেক উত্তর তিনি দিয়ে দিলেন। যারা বুদ্ধিমান, যারা রাজনীতির খোঁজ খবর রাখেন, তারা নিঃসন্দেহে বুঝবেন। যাই হোক, সকলের নজর সুপ্রিম কোর্টে। ইডি অনেক দিন পর একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আজকে সুপ্রিম কোর্টে দেখিয়েছেন। তবে সব মামলা শুরু তো হয়, শেষটা কবে এবং শেষের পর্যায়ে এসে রাজ্য রাজনীতি কি বদলাবে, প্রশ্ন থেকেই যায়। অসংখ্য ধন্যবাদ বিপ্লবদা, ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।